নমস্কার, আমার নাম গৌরব কেতন লাহিড়ী। আজকে আচমন বক্তৃতামালার চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত। গত কয়েক মাস ধরেই আমরা আচমন বক্তৃতামালা এই শিরোনামে কয়েকটা বক্তৃতার একটা ডালি সাজিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকে তার চতুর্থ পর্ব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক অভিষেক বসু এবং আমাদের বক্তা হিসেবে তিনি আমাদের মধ্যে রয়েছেন, এটা আমাদের কাছে খুব মূল্যবান একটা বিষয়। এবং আজকে আমাদের বক্তব্যের যে বিষয়, সেই বিষয়ের শিরোনাম হচ্ছে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করি। এবং বিষয় যদি বলা যায় তাহলে বিষয় হচ্ছে সঙ্গীতের সমাজ ভাবনা, ব্যক্তিকাল এবং ভক্তিকাল। আমার মনে হয় আমি ভূমিকা খুব একটা দীর্ঘ না করে আমি অভিষেক বাবুর কাছে চলে যাব। অভিষেক বাবুর মুখ থেকে শুনে নেব কিছু মূল্যবান বক্তব্য আজকের এই বিষয়ের উপরে। আপনারা সঙ্গে থাকুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অনেক ধন্যবাদ। শুরু করছি আজকের বক্তৃতা, সঙ্গীতের সমাজ ভাবনা, ব্যক্তিকাল, ভক্তিকাল। নমস্কার, ধন্যবাদ গৌরব কেতন এবং আচমন পত্রিকা পরিবারকে। তারা আমাকে এই গুরু দায়িত্বটি দিয়েছেন তাদের এই প্ল্যাটফর্মে কিছু কথা বলবার জন্য। এবং যে বিষয়টি সঙ্গীত, তার সমাজ ভাবনা ইত্যাদি নানা বড় বড় ব্যাপার রয়েছে, আমি কতটা তার প্রতি সুবিচার করতে পারবো জানি না। প্রথমেই বলে রাখা ভালো সেই কথাটা। আপনারা যারা আছেন তারা দয়া করে আমার সামনে যে কথাবার্তা আমি বলতে চলেছি সেটার মধ্যে যে সমস্ত অপ্রাসঙ্গিকতা বা অসঙ্গতি থাকবে সেগুলোকে একটু মার্জনা করে নেবেন। আমাদের আজকের কথা বলার বিষয়ে প্রবেশ করবার আগে বিধিসম্মত সতর্কীকরণ দুটি আমি করতে চাই। তার প্রথমটি একজন গান শিল্পী, গায়ক, গান স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়ের একটি গানের একটি স্তবককে উদ্ধার করতে চাই, সেটাই সতর্কীকরণ। ঠিক এখনই যখন আমি গান গাইছি, কত মানুষ হন্যে হয়ে খাবার খোঁজে। গান তো ভালোই, খাবার কিন্তু খুব জরুরি। এ কথা খুব সহজ কথা, সবাই বোঝে। এটা সতর্কীকরণ এক। আর দ্বিতীয় সতর্কীকরণ, আমরা কিন্তু আজকে গান নিয়ে কথা বলছি, মানে আমাদের সময়ের গান নিয়ে ঠিক সরাসরি কথা বলছি না, বলাই যেত, কিন্তু আজকের বিষয় সেটা নয়। বলছি মধ্যকালীন ভারতের গান নিয়ে, যাকে সাধারণত আমরা মধ্যযুগ বলে থাকি। আমাদের কথার ধর্তাই হিসেবে দুটি ফর্ম বা দুটি সংরূপ গানের, তাকে আমরা নেব। একটি হলো ধ্রুপদ, আরেকটি হলো কীর্তন। এই দুটি ফর্মই মোটামুটি ভাবে স্বীকৃত যে সেই সময়কালেই, অর্থাৎ মধ্যকালে ভারতে তৈরি হয়ে উঠেছে এই দুটি ফর্ম, ধ্রুপদ এবং কীর্তন। এবার আমি কীর্তন বিষয়ে একটু একটু পড়াশুনো করবার চেষ্টা করেছি। ধ্রুপদ প্রায় কিছুই জানি না, সেই অর্থে গাইতে তো পারি না, কিন্তু সেটার খুব দরকারও নেই, কারণ আজ আমরা ধ্রুপদ আর কীর্তনের ইতিহাসের সালতামনি করব না। আমরা যেটা করব, বরং ধ্রুপদ এবং কীর্তন এই দুটি বর্গকে ধর্তাই হিসেবে নিয়ে ভারতের সাংস্কৃতিক যে চিহ্নায়ন প্রক্রিয়া বা ক্যাটাগরাইজেশন, যেভাবে আমরা বর্গ নির্মাণ করি, সেটাকে একটু বুঝে নেবার চেষ্টা করব গানের বর্গের ক্ষেত্রে, কিন্তু কথাটাকে একটু সম্প্রসারিত করে আমার মনে হয় সংস্কৃতি চর্চার অন্যান্য বর্গের ক্ষেত্রেও নিয়ে আসা যায়। এর মধ্যে ধ্রুপদ বর্গটি আপনারা জানেন, যাকে উচ্চাঙ্গ সঙ্গীত বা ক্লাসিক্যাল বলা হয় তথাকথিতভাবে, তার একদম শ্রেষ্ঠ উদাহরণ ধ্রুপদ। আর কীর্তনকে নিয়ে একটু সমস্যা রয়েছে। কীর্তনকে কখনো বলা হয় লোকসংস্কৃতি, কখনো তাকে ভক্তিগীতি পদবাচ্য বলে অভিহিত করা হয়। আমাদের যেটা খোঁজ, যেটা সন্ধান, যে কি করে এই বর্গীকরণগুলো
তৈরি হয়ে ওঠে আমাদের সংস্কৃতির মধ্যে। ক্লাসিক্যাল, ফোক, ভক্তিগীতি, এই জনরাগুলো, বর্গগুলো কি করে নির্মিত হয়। এই দুটি সতর্কীকরণ দিয়ে আমরা প্রবেশ করছি আজকের কথাবার্তায়। দেখুন, ভক্তির কথা বলছি আমরা, কারণ মধ্যকালটা তো ভক্তির কাল। এই ভক্তি জিনিসটা কিরকম? আচারমূলক ধর্মের গণ্ডিতেই শুধু নয়, আমাদের দেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসেও ভক্তি শব্দটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, সবাই জানি আমরা। ভারতীয় অনেক শব্দের ক্ষেত্রেই যেমন ভক্তি কথাটির অর্থ তেমন বহুবিধ এবং তার দোতনা আরো ব্যাপক। প্রথমত, আমরা ভক্তি বলতে কি বুঝি? ভক্তি বলতে বুঝি ভজন, ভজ ধাতু থেকে আসছে। আর বুঝি নানা মনোবৃত্তি, তার মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্ভ্রম, এমনকি অভিমান বা ঝগড়াও থাকতে পারে। দ্বিতীয়ত, ভক্তি কথাটি যে অর্থে আমরা প্রয়োগ করি সেটা একটা ঐতিহাসিক সময় কাল পর্ব বোঝাতে ব্যবহৃত হয়। যখন ভক্তি আন্দোলন এই ধরনের কোনো শব্দদ্বৈত প্রয়োগ করি, তখন এই সামাজিক ঐতিহাসিক দ্বিতীয় অর্থ যেটা, সেটার প্রতি যেন আমাদের লক্ষ্য থাকে বেশি। তবে খেয়াল রাখা দরকার, ভক্তি আন্দোলন বিষয়ে স্কুল পাঠ্য ইতিহাস থেকে আজ অব্দি যেসব কথা আমরা শুনেছি, তার মধ্যে অনেক সময় ভয়ানক রকম সাধারণীকরণ রয়েছে, জেনারেলাইজেশন রয়েছে। নানা মত, নানা পথের ভক্তদের এক ছাতার তলায় আনতে গিয়ে অনেক সময় তাদের যে ভিন্নতা রয়েছে, তাদের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, সেগুলোকে ছেঁটে ফেলা হয়েছে। সবাইকে মিলিয়ে দেবার ঝোঁকে এইসব ভক্ত, সাধু, সন্ত, পীর, সুফি, এই এদের ভিন্ন ভিন্ন যে বৈশিষ্ট্য, তাদের মধ্যেকার যে অন্তর্নিহিত পার্থক্য, সেগুলোর প্রতি খানিক অবিচারও হয়তো আমরা করে ফেলেছি এক ছাতার তলায় পুরো জিনিসটাকে আনতে গিয়ে। কিন্তু ভক্তি আন্দোলন বলে যাকে অভিহিত করা হয়, প্রকৃত প্রস্তাবে তার কালপর্ব এতই সুবিস্তৃত আর এত বিস্তীর্ণ ভূখণ্ড জুড়ে সে ঘটনা ঘটেছে যে আমাদের আন্দোলনের যে ধারণা, চলছে না চলবে নার মতো যে আন্দোলনের ধারণা, সেই ধারণার সঙ্গে এই আন্দোলনটাকে মেলানো কিন্তু একটু কঠিন। এই আন্দোলনকে বরং আমরা যদি শাব্দিক অর্থে নিই, একটি আলোড়ন তৈরি হচ্ছে, একটি দোলাচল তৈরি হচ্ছে। এই শাব্দিক অর্থেই আন্দোলন কথাটিকে নিলে বোধহয় আরো সুবিধে হবে। সকলেই জানেন যে নারদ ভক্তি সূত্রের টিকায় এবং আরো অনেক জায়গায় ভক্তির উৎপত্তি এবং বিকাশ নিয়ে একটি খুব প্রসিদ্ধ শ্লোক বলা হয়। তার শুরুর লাইনটা হলো উৎপন্না দ্রাবিড়ে সাহম বৃদ্ধিম কর্ণাটকে গতা। এই বলে একটা বড় শ্লোক আছে। শ্লোকটার বিষয় হলো যে দ্রাবিড় থেকে শুরু করে কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, বৃন্দাবন, এই হয়ে ভক্তির একটা পথের কথা, একটা রুটের কথা যেন বলা হচ্ছে। দাক্ষিণাত্যে আলোয়ার নায়ানমার, মানে বৈষ্ণব আলোয়ার এবং শৈব নায়ানমারদের থেকে যদি এই ভক্তির শুরু ধরি, এবং সেটা ধরি খ্রিস্টীয় ষষ্ঠ বা নবম শতকে কারো কারো মতে, এবং তারপর আমরা যদি পশ্চিম ও উত্তর ভারত হয়ে উত্তর পূর্ব সীমান্তে অসম অব্দি শঙ্করদেব আর আমাদের বাংলায় চৈতন্যদেব, এই পর্যন্ত মানে ষোড়শ শতক হয়ে যাচ্ছে, এই অবধি তার বিস্তার কল্পনা করি, তাহলে বোঝা যাবে যে আমরা একটা বিশাল সময়কালের কথা এবং একটা বিশাল অঞ্চলের কথা বলছি। স্থান একটা গোটা উপমহাদেশ এবং কাল সবচেয়ে সন্দিগ্ধ বিচারেও অন্তত ৮-৯০০ বছর। মুশকিলটা হলো ইউরোপের রেনেসাঁস এবং রিফর্মেশন, এই ইতিহাসের আদলে আমাদের চিত্ত এতই পুলকিত যে আমাদের ইতিহাস চেতনাও সেই নিরিখেই চলে অনেক সময়, সব সময় নয় কিন্তু অনেক সময়। আমরা সবসময় তার আদল খুঁজি নিজের দেশে, যেমন ধরুন বঙ্গীয় নবজাগরণের বৃত্তান্ত। কিন্তু মুশকিল হলো ভক্তির এই শতাব্দী শতাব্দী ব্যাপী ইতিহাসে সেই আদল খুঁজতে গেলে সকলেই বিপাকে পড়েন এবং ফলত নানা মন গড়া তত্ত্বের আমদানি হয়। কিন্তু সেসব সাতকাহনে যদি আমরা প্রবেশ করি আজকে, তাহলে সঙ্গীতের কথা আর বলা হবে না, অতএব সে কথা না হয় তোলাই থাক। আপাতত এইটুকু বুঝে নিলেই চলবে যে এত জায়গায় এবং এত দিন ধরে ভক্তি চলেছে আর এত রকম মানুষ তাতে অংশ নিয়েছেন, যে তা থেকে ভক্তির একটা জেনারেলাইজড, একটা সাধারণীকৃত ধারণা তৈরির চেষ্টা বড্ড ঝামেলার কাজ। ধরুন নির্গুণ ভক্তি আর সগুণ ভক্তি,
বৈষ্ণব ভক্তি আর শৈব ভক্তি। বৈষ্ণবদের মধ্যেও আবার বিষ্ণু, কৃষ্ণ, রামের উপাসকদের মধ্যে নানা রকম ভেদ, এইসব নানা জটিলতা রয়েছে। শুধু এইটুকু আমাদের জানা দরকার যে ভক্তির সামাজিক, সাংস্কৃতিক এবং এমনকি রাজনৈতিক প্রভাব সেটা হেলাফেলা করবার মতো নয়। এটা হলো ভক্তির যৌথতার দিক, সমবায়ের দিক। প্রথমে যে মনোবৃত্তির কথা বলেছিলাম, ভালোবাসা, অভিমান, এইসবের কথা, সেটা হলো ভক্তির একান্ত নির্জন দিক। দুটোকে নিয়েই কিন্তু ভক্তি, একটিকে বাদ দিয়ে আরেকটি হবে না। এই সামাজিকতা এবং ব্যক্তিক অনুভূতি, এই দুটো যেন ভক্তির পরিপূরক দুটো অঙ্গ হিসেবে কাজ করছে। মানুষের ব্যক্তিগত ঈশ্বর অনুভূতি আর সামাজিক প্রেক্ষিতে সেই অনুভূতির সপক্ষে সংগঠন কিংবা বিপক্ষে বিদ্রোহ, ভক্তি কথাটির মধ্যে এই সব দুটোনাই রয়েছে। এই অবধি যদি গুলিয়ে যায় তাহলে আমার মনে হয় একটা সূত্র বাক্য আমরা যদি খুঁজে পেতে পারি ভক্তি, আমরা বললাম সাধারণীকরণে মুশকিল আছে, কিন্তু এমন একটা সাধারণীকরণ, একটু কবিতার ভাষায় সাধারণীকরণ যদি করি, একটা সূত্র বাক্য খুঁজি, তাহলে বোধহয় সুবিধা হবে। রবীন্দ্রনাথের একটা লাইন আছে না, দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। আমার মনে হয় এই পংক্তিটি দিয়ে ভক্তির একদম যে অন্তর্গত এবং বহিরঙ্গের পুরো যে স্পেকট্রামটা, পুরো যে বর্ণালীটা, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। এটাকে সূত্রবাক্য হিসেবে আমরা আপাতত নিচ্ছি। এবার আমরা সঙ্গীতে আসছি। সঙ্গীত আমরা শুনেছি মানুষের একদম একান্ত জিনিস, খুব ব্যক্তিগত, খুব পবিত্র। সঙ্গীতের সাধনা নাকি কখনো ঈশ্বরের জন্য আকুতিরও একরকম প্রয়াস, কখনো তাকে বলা হয়েছে ব্রহ্ম বিষয়ক যে আনন্দ, ব্রহ্ম বিষয়ক যে আস্বাদ, ব্রহ্মাস্বাদ সহোদরা, মানে ব্রহ্ম আনন্দের সমতুল। সেসবই ঠিক, কিন্তু তবুও সঙ্গীতের তো একটা সামাজিক দিকও রয়েছে। যারা একদম একা একা গান করেন, তাদেরও তানপুরা ছাড়বার জন্য কাউকে একটা দরকার হয়। তাও যদি না হয় তাহলেও তানপুরাটা বানিয়ে দেন তো আর কেউ। অর্থাৎ সঙ্গত, সহযোগ, এগুলোর দরকার হয় সঙ্গীত চর্চার জন্য। যদি তানপুরাও ছেড়ে দিই, তবুও খান কতক দর্শক শ্রোতা না হলে ঠিক মেজাজ আসে না। সমাজের একেবারে বাইরে থেকে, পর্বত গুহায় বা গভীর জঙ্গলে থেকে সঙ্গীত চর্চা করেছেন এমন গুণীর কথা আমরা গল্পে শুনলেও আমরা কেউই বোধহয় চর্মচক্ষে তেমন কাউকে দেখিনি। সঙ্গীত সেজন্যই সামাজিক, সমাজের মধ্যে সংযোগ ও প্রকাশের মাধ্যম হিসেবে তাকে দেখতেই হবে কোনো না কোনো ভাবে। নইলে সেই আদ্যিকাল থেকে সঙ্গীত নিয়ে নারদমুনি থেকে শুরু করে মাতঙ্গ অবধি সঙ্গীত শাস্ত্র নিয়ে মোটা মোটা বই লিখতেন না। সঙ্গীত বনের নাম না জানা ফুল হয়ে ফুটতো এবং ঝরেও পড়তো। কখনোই বলছি না যে সঙ্গীত ব্যক্তিগত নয়, কিন্তু এই যে সঙ্গীতের মান্যতা দরকার হচ্ছে, প্রামাণ্যতা দরকার হচ্ছে, তার ব্যাকরণের দরকার হচ্ছে, শুদ্ধি অশুদ্ধির বিচার জরুরি হয়ে পড়ছে, তাতে করে বোঝা যায় যে এর একটা দর্শকের দিক, শ্রোতার দিকও কিন্তু রয়েছে। সঙ্গীত অবশ্যই চূড়ান্ত ব্যক্তিক অনুভূতিকে ধারণ করে থাকে, অনুভূতি এবং উপলব্ধি থেকেই তা জন্ম নেয় এবং তার মধ্যেই লালিত হয়, কিন্তু তাহলেও তার আবেদন সহৃদয় সামাজিকের কাছে। দেখুন, এই যে কথাবার্তা আজকের আমাদের, তার একটা শিরোনাম ছিল জীবনানন্দের একটা কবিতা থেকে, নির্জন স্বাক্ষর। সেখানে বলছেন, তুমি তো জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। আরেকটু যদি পুরো কবিতাটাই পড়া যেত, কিন্তু আরেকটু যদি এগিয়ে যাই, সেই কবিতার ওই স্তবকেই বলছেন শেষ দিকে, আমি ঝরে যাব তবু জীবন অগাধ, তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে, আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। এই তুমিটা কে? এই তুমি বিষয়ে আপনারা ঈশ্বর, দ্বৈত, প্রিয়তম যেমন ইচ্ছে ভেবে নিতে পারেন, কিন্তু যখনই আমি আসছি,
আমি গান গাইছি, আমার গান শোনবার জন্যে বা গানের লক্ষ্য অথবা উপলক্ষ্য হিসেবে একজন তুমিকে দরকার হয়ে পড়ছে। আমি এটাই বলছি যে সঙ্গীত যতই ব্যক্তিগত হোক, তার কিন্তু একটা সামাজিকতা একদম সঙ্গে সঙ্গে, যেমন কান টানলে মাথা আসে, গান গাইতে গেলে শ্রোতার প্রসঙ্গটি বা উদ্দিষ্ট ব্যক্তির প্রসঙ্গটি চলে আসছে। আর এখানেই ভক্তির সঙ্গে সঙ্গীতের সাযুজ্য, দুটি গভীরতম ব্যক্তিগত এবং যার পর নাই সামাজিক। এখানে স্পষ্ট করে দেয়া ভালো, সঙ্গীত বলতে কিন্তু আমরা শুধু গানকে বুঝছি না, আমরা একটা তৌর্যত্রিক শিল্পকে বুঝছি। অর্থাৎ যেমন ভাবে ভাবা হচ্ছে যে সঙ্গীত মানে গীত, বাদ্য এবং নৃত্যের সমাহার। এখানে দুটি নৃত্য আছে, সঠিকভাবে উচ্চারণ করলে হবে তয়ত নৃত্য, আর আরেকটি নৃত্য হলো নৃত্যা। নৃত্য মানে মূলত শরীরের নানা অঙ্গ উপাঙ্গের কৌশল, কলা কৌশল। কিন্তু নৃত্যা যেটা জফলা দিয়ে, সেই নৃত্যের মধ্যে কিন্তু ওই নৃত্য, তয়ত নৃত্যের সঙ্গে অভিনয় যুক্ত হলে, ভাবভঙ্গি যুক্ত হলে, তাহলে সেটা নৃত্যা পদবাচ্য হয়। অর্থাৎ গীতবাদ্য নৃত্যের মধ্যে কিন্তু অভিনয় বা নাট্যকলা সেটাও চলে আসছে। আধুনিক পরিভাষায় এই পুরোটিকে এক কথায় পারফর্মেটিভ বলা যায়। পারফরম্যান্সকে আজকাল অনেকে অভিকরণ হিসেবে অনুবাদ করছেন, কিন্তু পারফরম্যান্সের যদি রুট খুঁজি, তাহলে দেখব যে কৃতি শব্দটি বোধহয় পারফরম্যান্সের মূলগত অর্থের অনেক কাছাকাছি। কৃতি শব্দটি ব্যবহার করা যেতে পারে, তাহলে আমরা পারফরম্যান্স কথাটি ব্যবহার করতে পারি আজকে। যাই হোক, এতক্ষণ যা বলা হচ্ছিল সঙ্গীত সম্পর্কে, বাদ্য, নৃত্য, নাট্য এসব যুক্ত হলে সেই সামাজিকতার কথাটি কিন্তু আরো জোরদার হয়। অর্থাৎ সঙ্গীত যেহেতু গীত, বাদ্য, নৃত্য এই সবকিছুর সমাহার, তাহলে একা একা একক শিল্প হিসেবে এটা আমরা করতে পারি না। এর মধ্যে একটা সমবায়, একটা সম্মেলক চরিত্র রয়েছে। আবার আমরা একটু সেই প্রসঙ্গটিতে যাই। মধ্যযুগ যেহেতু ইউরোপের ইতিহাসে বড্ড অন্ধকার, আর ইউরোপীয়রা একে সাহেব তাতে আমাদের প্রভু ছিলেন, সুতরাং এক শ্রেণীর পণ্ডিত একসময় বোঝাবার চেষ্টা করেছিলেন যে ভারতের মধ্যযুগটাও নাকি খুবই অন্ধকারাচ্ছন্ন। সুখের কথা, সে প্রস্তাব ধোপে টেকেনি, কারণ আজকে সংস্কৃতি বলতে যা কিছু আমরা আমাদের ট্র্যাডিশন বা ঐতিহ্যের নমুনা হিসেবে দেখাই, তার প্রায় পুরোটাই মধ্যকাল থেকে পাওয়া। সাহিত্যই হোক আর পারফরম্যান্স, যেটুকু যুক্ত আসলে, তার সমস্তটারই কিন্তু শিকড় রয়েছে মধ্যকালে। না, আমি প্রাচীন ভারতের অবদান অস্বীকার করছি না, কিন্তু প্রাচীনকাল থেকে লাফ মেরে সেই অবদান তো আধুনিক কালে এসে পড়েনি, সেরকম একটা বোঝাবার চেষ্টাও কিন্তু হয়েছে অনেক সময়, যে প্রাচীন তারপরেই আধুনিক, যেন মাঝখানে কোনো সময় নেই, কোনো প্রবাহ নেই, কোনো বহমানতা নেই। একটা গোল্ডেন পাস্ট, একটা স্বর্ণালী অতীত, তারপরেই সরাসরি আমাদের বর্তমান। এই মধ্যকালকে কেন মনে করতে হবে, তার কিছু জরুরি কারণও আছে। সেটাই না হয় আমরা যদি সময় পাই একটু তাহলে আলোচনা করব। আপাতত যেটা বলছি, যে ঐতিহ্যেরও যে একটা প্রবাহ দরকার হয়, প্রাচীন কাল থেকে যা আমরা অর্জন করেছি তা কিন্তু এই প্রবাহের মধ্যে দিয়ে আসে, তাই মধ্যকালের ভেতর দিয়ে এসছে ভারতের ক্ষেত্রে। আর বাকিটা সেটা কিন্তু তৈরি হয়ে উঠেছে মধ্যকালে। মধ্যকাল যেহেতু ভক্তির রমরমার যুগ, সুতরাং সাহিত্য ও কৃতি বা পারফরমেন্সও ভক্তির স্পর্শ পেয়েছে। এটা কখনো মন্দিরের ভেতর হয়েছে, কখনো মন্দিরের বাইরেও হয়েছে। মানে বলতে পারেন একটা সেক্রেড স্পেসের ধারণা যদি আমরা ভাবি, পবিত্র স্থান বাংলায় বলা যেতে পারে, তাকে ঘিরে এই ভক্তির এবং সঙ্গীতের একটা মেলামেশা ঘটে উঠেছে। এটা আপনি পুরীর জগন্নাথ মন্দিরও ভাবতে পারেন, আবার খাজা মঈনুদ্দিন চিশতির দরগা বা বাবা এনায়েত শাহ ফরিদ এদের যে মকবরা, দরগা, এসবের কথাও ভাবতে পারেন। যে কোনো সেক্রেড স্পেস, সেইখানে কিন্তু ভক্তির সঙ্গে সঙ্গীতের এই দেখাশোনাটা, বোঝাপড়াটা হয়েছে। এবার মন্দির দিয়েই যদি বুঝি আমরা,
পরে না হয় এর অন্যরকম আঙ্গিকগুলোকে নিয়ে একটু কথা বলা যাবে। আপাতত যদি মন্দির দিয়ে বুঝি, মন্দির হচ্ছে আসলে একটা পাবলিক স্পেস, গণপরিসর। হতে পারে তা রাজার বা জমিদারের তৈরি, কিন্তু সেখানে জনগণের একটা যাতায়াত থাকে এবং একটা অধিকারও থাকে। আর রাজতন্ত্রে রাজার পৃষ্ঠপোষকতা জরুরি। অতএব দেখবেন স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য, এইসব ললিত কলা, পুঁথি লিখন, পাঠ, অধ্যয়ন, অধ্যাপনা প্রভৃতি পণ্ডিতি কাজ, সেই সঙ্গে গান, বাজনা, নাচ, নাটক, পুতুলবাজি প্রভৃতি পারফরমেন্স, এ সবেরই বিকাশ হচ্ছে মন্দিরকে ঘিরে বা সেক্রেড স্পেসকে ঘিরে। তাত্ত্বিকভাবে এই সমস্ত কলার উদ্দিষ্ট মন্দিরের দেবতা, তার আস্বাদনের জন্যই সব নিবেদিত। আপনারা দেখবেন যে মন্দির কমপ্লেক্স ভারতের যে সমস্ত শহরগুলোয় আছে, খুব পুরনো শহর, সেখানে কিন্তু শিল্পকলার, মানে সেটা স্থাপত্য, ভাস্কর্য, সবকিছুতেই তার মধ্যে কিন্তু সবসময় একটা মানে মন্দিরটিকে ঘিরে পুজো আচ্চার বাইরে, রিলিজিয়ান অর্থে যে ধর্ম তার বাইরে একটা শিল্পকলার চর্চা, পড়াশোনার চর্চা, টোল, চতুষ্পাঠী, মাদ্রাসা, এইসবের একটা পরিবেশ তৈরি হয়ে থাকে সবসময়। সেক্রেড স্পেসকে ঘিরে আরো কতগুলো অনুসারী জিনিস তৈরি হয়, তার মধ্যে শিল্পের একটা প্রধান ভূমিকা থাকছে। এবার তাত্ত্বিকভাবে যেটা বলছিলাম, এই সব কলার উদ্দিষ্ট হয়তো মন্দিরে যে বিগ্রহ রয়েছেন সেই দেবতা বা দেবী, তার আস্বাদনের জন্যই টেকনিক্যালি সব নিবেদিত। কিন্তু লক্ষ্য করুন, এখানে রাজা আছেন পৃষ্ঠপোষকের ভূমিকায়, আর দেশের তাবৎ মানুষ যারা মন্দিরে আসছেন, মানে আসতে পারছেন, তারাই হয়ে উঠছেন রসগ্রহণ করবার জন্য প্রয়োজনীয় দর্শক, শ্রোতা বা সমজদার। দেবতা তো শুনছেন, দেখছেন, কিন্তু মানুষও তাকে উপলক্ষ করে নান্দনিকতার এই উদযাপন, সেলিব্রেশন অফ দ্য এস্থেটিক, সেই উদযাপনের মধ্যে কিন্তু অংশগ্রহণ করতে পারছে। এটাই সবচেয়ে জরুরি কথা। মন্দির যে কতটা পাবলিক স্পেস সেটা বোঝাবার জন্য আমি আরেকটি উদাহরণ দেব। ধরুন, আগে তো এত গেস্ট হাউস ছিল না, এত হোটেলও ছিল না। তো মানুষ বাণিজ্যে যেত এবং তীর্থ ভ্রমণ করতেও যেত, ধর্ম প্রচার করতেও যেত, নানা রকম কাজে মানুষ বেরোত। শয়ে শয়ে মাইল তারা পদব্রজে গরুর গাড়ি করে, ক্যারাভ্যানে যেত। তখন ধরুন একক মানুষ, সহায় সম্বল তেমন নেই, তিনি রাত্রিবাস করতেন কোথায়, খেতেন কি? অনেক সময় কিন্তু এর উত্তরটা হবে যে এরকম কোনো একটি সেক্রেট স্পেসে, কোনো একটি মন্দিরে বা খানকায়, সেখানে গিয়ে তিনি থাকছেন, যিনি দায়িত্বে আছেন, এবং সেখানেই তার খাবার দাবারের হয়তো প্রসাদ পাওয়ার একটা ব্যবস্থাও তৈরি হয়ে যাচ্ছে। এটার জন্য মধ্যকাল অব্দিও যেতে হবে না। আমরা যদি আজ থেকে 70-80 বছর আগের ভ্রমণ কাহিনীও পড়ি, তার মধ্যে এরকম প্রচুর উদাহরণ আমরা দেখতে পাবো, তথাকথিত আধুনিক কালেও। এতে বোঝা যায় যে মন্দির বা সেক্রেট স্পেস কতটা পাবলিক। মানে পুরোপুরি পাবলিকের অধীনে আছে তা বলছি না, কিন্তু পাবলিকের একটা অধিকার টু সার্টেন এক্সটেন্ট, একটা সময় অবধি, একটা সীমা অবধি, সেইটা কিন্তু মন্দিরের ওপর, সেক্রেট স্পেসের ওপর থাকছে। এবার যত ছোট গ্রামই হোক, মন্দির তো সেখানে একটা থাকবেই, মন্দির হোক বা অন্য সেক্রেট স্পেস হোক। সেটা এইভাবে কখনো শিল্পচর্চার কাজে, কখনো একদম আমাদের জৈবিক প্রয়োজন মেটাতে, খাবারের জন্য, রাত্রিবাসের জন্য মানুষের কাজে আসছে। সবচেয়ে বেশি কাজে আসছে যাদের, তারা কিন্তু শিল্পী। কেন? কারণ তারা সামাজিক জীব। জীবনের প্রয়োজন আমার আপনার যেমন রয়েছে, শিল্পীদেরও রয়েছে। তাদের এর সঙ্গে একটা বাড়তি প্রয়োজন রয়েছে, তাদের সবসময় সমজদারের দরকার হচ্ছে। তাদের যে সহৃদয় রসিক দর্শক, শ্রোতা, পাঠক, এদের সাহায্য, এদের সঙ্গে সাক্ষাৎ দরকার হয়ে পড়ছে। এবার যেখানেই লোক আসে প্রচুর পরিমাণে, ধরুন একটি বাজার, সেখানে গিয়ে তো সব রকম গান বা নাচ করা যায় না, বা একটা পুঁথি পড়া যায় না। কিন্তু মন্দির সেই স্পেসটি দেয়, এমন একটা চিত্তবৃত্তি থাকে মন্দির বা সেক্রেট স্পেস, যেখানে ওই ভক্তিটিকে আশ্রয় করে বাকি শিল্পগুলোর চর্চা, সঙ্গীত, গীত, বাদ্য, নৃত্য, পঠন পাঠন, কবিতা, এই সমস্ত কিছুর চর্চা অনেকটা সহজ হয়ে যায়।
সেই জন্যেই এইসব স্পেসগুলো চিরকালই শিল্পীদের আশ্রয় দিয়েছে, প্রতিপালন করেছে এবং শিল্প রসিকদের সঙ্গে যুক্ত করেছে। ভক্তি আন্দোলনের সময় এই ব্যাপারটা আরো প্রসারিত হলো কেন? কারণ দেখুন, ভক্তি আন্দোলনের মধ্যে কিন্তু সবসময় একটা প্রতিবাদী ব্যাপার ছিল। এ কথাটা আমরা সবাই জানি। ভক্তি আন্দোলনে জাতপাত, বর্ণ, লিঙ্গ, সামাজিক প্রতিষ্ঠা, এই সমস্ত চিহ্নকগুলোকে, এই সমস্ত মার্কারগুলোকে অনেক সময় অস্বীকার করা হচ্ছে। কখনো সরাসরি, যেমন কবিরের মতো কেউ, কবির দাসের মতো কেউ করেছেন, কখনো একটু পাশ কাটিয়ে, যেমন চৈতন্যদেবের মতো কেউ করেছেন, বা মীরাবাইয়ের মতো, কখনো সামনাসামনি, কখনো আড়ে আড়ে। কিন্তু এই ধরনের বর্গীকরণগুলোকে, বিভাজনগুলোকে ভক্তি চিরকাল পেরিয়ে যেতে চেয়েছে। ফলে আমার একটা গানের কথা খুব মনে পড়ে, খুব প্রিয় গান আমার, মারাঠি গান, এটা কি অভং। সেখানে বিঠ্ঠল, মানে পান্ডারপুরের নাম আপনারা হয়তো শুনেছেন, সেটা খুব প্রাচীন একটা মন্দির নগরী, মন্দিরকে কেন্দ্র করি শহরটা আর কি। বিঠ্ঠল আছেন সেখানে পান্ডারপুরে। সেখানে তো অনেক রকম কবি, অনেক রকম গায়ক, ভক্ত, এরা সব বিঠ্ঠল সংস্কৃতিকে কেন্দ্র করে তারা জড়ো হয়েছিলেন। একনাথের নাম আমরা শুনেছি। তো সেই একনাথের এক শিষ্য, তিনি জাতিতে তথাকথিত নিম্নবর্গ, ফলে তখনও তার মন্দিরে প্রবেশের অধিকার নেই। তিনি একটি গান লিখছেন, অভাং, আবির গুলাল উধলিত রঙ্গ, বোঝা যাচ্ছে, আবির গুলাল উধলিত রঙ্গ, নাথা ঘর নাচে মাঝা, সদা পাণ্ডুরঙ্গ। মানে, আমাকে মন্দিরে যেতে দিলে না, আমি জাতিহীন, আমাকে মন্দিরে যেতে দিলে না বেশ, কিন্তু আমার পাণ্ডুরঙ্গ, আমার বিঠ্ঠল, সে আমার গুরু একনাথের ঘরে এসে নৃত্য করছে। সেখানে আবির গুলালে চারদিক লাল হয়ে আছে, উদ্বেল হয়ে আছে রঙে। ফলে আমি পরোয়া করছি না তোমার মন্দিরে তুমি আমায় ঢুকতে দিলে কিনা, বিঠ্ঠল স্বয়ং আমার ঘরে এসে নাচছে। তো ফলে আমি বলছি যে মন্দিরের যে ব্যাপারটা ছিল সেক্রেড স্পেসে, সেখানে কেন্দ্র করে শিল্পটা হচ্ছিল, সেটার মধ্যে তাও তো একটু আড়ে আড়ে ব্যাপার ছিল। মানে সেখানে রাজা, উচ্চবর্গ, উচ্চ বর্ণ, এদের একটা প্রতিপত্তি ছিল, ক্ষমতার পরিসর কোনো না কোনো ভাবে রয়েছে। কিন্তু যখন মন্দিরের বাইরেও চলে এলো, যখন নদিয়ায় চৈতন্যদেব সকলকে নিয়ে কীর্তন করছেন, দৌড়ে যাচ্ছেন, সেখানে শ্রীধর খোলা বেচে, সে বাজারে কলার খোলা বিক্রি করে, সেই রকম কারো ঘরে গিয়ে তার জল পান করছেন পুরো সংকীর্তনের পার্টি নিয়ে, এইরকম কোন স্পেস, সেটা কিন্তু আর মন্দিরের মধ্যে নেই। সেটা তখন আক্ষরিক অর্থে পাবলিক স্পেসের মধ্যে আমরা সেক্রেডকে দেখতে পাচ্ছি। পাবলিক স্পেস সেক্রেড স্পেস হয়ে উঠছে, বা উল্টো ভাবে বলা যায়, সেক্রেড স্পেস, পবিত্র স্থল, সেটা গণপরিসর হয়ে উঠছে, আক্ষরিক অর্থে গণপরিসর হয়ে উঠছে। এবং সেটাই কিন্তু সেলিব্রেশন অফ এস্থেটিক, নান্দনিকতা, নন্দনের উৎসব। ধরুন আমি কিছু কথা বলতে চাই, তাহলে কথা শোনার লোক চাই, বিশেষত যা বলবো তা যদি তত্ত্ব কথা হয়, তাহলে কিন্তু আমার সাধারণত গ্রাহকের সংখ্যা খুব বেশি হবে না। ধরে বেঁধে শোনাতে গেলে খানিক পরেই লোকে ঢুলতে আরম্ভ করবে বা কেটে পড়বে। সেমিনারে গেলে যে চিত্র সকলের চোখে পড়ে, বিশেষ করে লাঞ্চ আওয়ারের পরে। কিন্তু সেই কথাটাই যদি আমি নেচে গিয়ে নাটক করে বলি, তাহলে লোক জমানো এবং তাদেরকে আমার কথা শোনাবার সম্ভাবনা, আমার বার্তাটা পৌঁছে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই কথা বোঝার জন্য আপনার গায়ক বা অভিনেতা বা নৃত্যশিল্পী হবার দরকার নেই, নিজের অভিজ্ঞতা দিয়ে আপনারা সকলে নিশ্চয়ই বেশ বুঝতে পারছেন। ভক্তি আন্দোলনে নানা পর্যায়ে নানা জায়গার মানুষ এসেছেন, ভিন্ন ভিন্ন মত প্রচার করেছেন, কিন্তু খেয়াল করে দেখুন তো, ভক্ত বা সন্ত বা সুফি হিসেবে যাদের নাম আমরা মনে করতে পারি, তারা সকলেই হয় কবি, নয় গায়ক, নয় নর্তক, কিংবা একসঙ্গে সবগুলোই। আপনি ভাবুন,
মহাদেবী আক্কার কথা, তিরুবল্লুবরের কথা, তুলসীদাসের কথা, নানক, রজব, দাদু, তুকারাম, মীরাবাই, সুরদাস, রবিদাস, কবির, নরসিংহ মেহতা, শঙ্করদেব, চৈতন্যদেব, বাবা বুল্লে শাহ, শাহ ফরিদ, শাহ ইনায়ত, যার কথা বলবেন, আমির খসরু। মানসপটে আমাদের ভেসে উঠবে যে ছবি, সেটা কিন্তু গায়ন বাদনরত ছবি বা নৃত্যপর ভঙ্গিমার ছবি, অর্থাৎ ইন পারফরম্যান্স। যিনি পারফর্ম করছেন, যিনি গাইছেন, নাচছেন, গল্প বলছেন বা লিখছেন, এই ছবিগুলোই আপনি যদি আজকে যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করেন এদের যে কারো নাম দিয়ে, আপনি দেখবেন যে তারা কেউ ভালো ছেলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে নেই বা বসে নেই, ধ্যান করছেন না। তারা সকলেই যে ছবিতে আপনি দেখতে পাবেন, হয় গাইছেন, নয় বাজাচ্ছেন, নয় নাচছেন, না হলে লিখছেন বা লোকজন কথা বলছেন লোকজনের সঙ্গে, কিছু একটা অ্যাকশনের মধ্যে রয়েছেন, কিছু একটা পারফর্ম করে চলেছেন। আমাদের মনে হবে যে এটা কি আশ্চর্য একটা সমাপতন, কিন্তু আপনি একবার লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কোনো সমাপতন নয়, এটা আসলে একটা প্যাটার্ন, একটা ডিজাইন। ভক্তি আন্দোলনকে যদি একদম ছোট করে আমরা সমাজ সংস্কার বা প্রতিবাদ ইত্যাদি হিসেবে ভাবি, ভক্তদের সুফিদের যদি প্রতিবাদী তকমাও দিই, তাহলেও দেখব তারা দ্রষ্টা ছিলেন। সমকালকে ছাপিয়ে অনেক দূরে তাদের দৃষ্টি নিবদ্ধ ছিল। বৈদিক অর্থে দ্রষ্টা মানেই কবি, আর সেই অর্থে এরা সকলেই কবি। কারণ কবি ছাড়া কে আর নিজের ব্যক্তিগতকে সকলের জন্য উন্মোচিত করতে পারে? ভারতে অনেকদিন পর্যন্ত গানের সঙ্গে কবিতার বিচ্ছেদ ঘটেনি, অনেকদিন পর্যন্ত। একদম আমাদের উপনিবেশিক যে তথাকথিত আধুনিকতা, তা আসার আগে অবধি গীতি আর কবিতার খুব একটা বেশি পার্থক্য ছিল না। বাংলা সাহিত্যেও যদি ভাবেন, গীতি কবিতা একদম আধুনিকতার প্রথম দিকেও আমরা দেখতে পাচ্ছি। ফলে এবার যদি মধ্যকালে যাই, মীরার সংরাগের পদই হোক, ভালোবাসার পদ, আর কবিরের তাত্ত্বিক তীক্ষ্ণ যে প্রতিবাদ, তার কাঠামো, এই সবটাই কিন্তু গানে গানে হচ্ছে। গান কি আর বাজনা ছাড়া হয়? আর গাইতে গাইতে নেচে ওঠে না এমন বেরসিকি বা কে? বিশেষ করে আকুতি আর আততি যদি সে গানের বিষয় হয়, তাহলে তো নাচতেই হবে। সুতরাং ভক্ত সন্তদের প্রচারে কাব্য, গীত, বাদ্য, নৃত্য, অভিনয় এই সব কিছুই এসে মিলেছিল। মেলাটা জরুরিও ছিল, কারণ শাসন বদলে গেছে, মন্দির কেন্দ্রিক সংস্কৃতি চর্চায় একটা ভাটার টান এসেছে। শিল্পীরা আর মন্দিরের বিগ্রহের মুখ নাচে রাজ দরবারে ক্ষমতার জীবন্ত বিগ্রহের ভজনে ব্যস্ত হয়ে পড়েছেন। বোধহয় এই সময় উচ্চাঙ্গ সঙ্গীত নামটি চালু হয়, এটা আমি খানিকটা অনুমান করেই বলছি, তবে এর বিপক্ষে এখনো কোনো প্রমাণ পাইনি। সীমিত পড়াশোনায় যতটুকু বুঝেছি, আমাদের সঙ্গীতের মধ্যে একটি সম্মেলক চরিত্র চিরকাল ছিল। ভরতের নাট্যশাস্ত্রে যে বৃন্দগানের উল্লেখ রয়েছে, সেখানেও দেখতে পাই অবনদ্ধ, সুশীর, তত ঘন বাদ্য সমন্বয় কুতব স্থাপন করতে হবে, এবং নিবদ্ধ বা অনিবদ্ধ গানও তার আবশ্যকীয় অঙ্গ। দরবারে এসে যখন দরবারে গানটা চলে এলো, এই চরিত্রের একটু ব্যতিক্রম হলো। কেন বলুন? কারণ সকলে মিলে সঙ্গীত নামক একটি নিবেদন, সম্মেলক নিবেদন করবার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, সহজভাবেই বোঝা যায়, সেটা হলো ব্যক্তিগত দক্ষতা, কেরামতি, তালোয়াতি, এগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তারই ফল হিসেবে ক্রমশ শিল্পীরা একা হয়ে গেলেন, সোলো বা সলিটারি হয়ে গেলেন, এবং দেশের জনতা তো এই সঙ্গীতের থেকে দূরে চলে গেলেনই। এর নাম হলো মার্গীয়, উচ্চাঙ্গ বা উপনিবেশিত সময় ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল কথাটি আমরা খুব আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে ব্যবহার করতে আরম্ভ করলাম, আর দেশের মানুষ তার থেকে সম্ভ্রম মিশ্রিত দূরত্ব বজায় রাখতেও আরম্ভ করলেন। অথচ আমাদের দেশে মার্গ সঙ্গীত বলে কি যে চালু ছিল, সে কথা কেউই হলফ করে বলতে পারবেন না। বড় বড় সঙ্গীতজ্ঞেরা সকলেই বলে গেছেন
যে আমাদের সঙ্গীত মাত্রেই দেশি। ফোক যাকে বলা হয় কোট আনকোট, সেই ফোকও যেমন দেশি, তথাকথিত উচ্চাঙ্গ বা ক্লাসিক্যালও একই রকম ভাবে দেশি। আপনারা যদি নিশ্চয়ই অনেকেই জানেন, নাট্যশাস্ত্রে এই সঙ্গীতের দুটো ভাগ করা হচ্ছে সঙ্গীতের বা শিল্পের, একটা দেশি একটা মার্গ। তো মার্গ কি ছিল এটা তেমন ভাবে কেউই বলতে পারেন না, কিন্তু এটুকু আমাদের জেনে হয়তো আশ্চর্য লাগবে যে আমাদের উচ্চাঙ্গ, আমাদের লোক, এই সব কিছুই দেশি এই বর্গের আওতায় পড়বে। এটা শুনে আমার মনে হয় এই গর্ব ছেড়ে দেবার কোনো কারণ নেই, বরং এই সবটাই যে দেশি এটা শুনে আমাদের গর্বিত হবার, নতুন করে গর্বিত হবারই যথেষ্ট কারণ রয়েছে। যাই হোক, যেখানে আমরা ছিলাম, দরবারে এসে শিল্পকলার উপলক্ষ পাল্টে গেল, অতএব ধরন ধারণও পাল্টে গেল। এই ঘটনার অনেক সূক্ষ্ম উদাহরণ দেয়া যায়, কিন্তু সে কথাও আজ তোলা থাকে। মোটা দাগে যেটা ঘটলো, সাধারণ মানুষ এই শিল্পের রস থেকে বঞ্চিত হলেন। মন্দিরটাও রাজার, দরবারটাও রাজার, কিন্তু মন্দিরে প্রজারা তাও ইচ্ছে মতো খানিকটা আসতে পারতেন, দরবারে আসাটা তো তত সহজ নয়। আর সাধ করে কেউ সেখানে যাবেই বা কেন? কারণ মধ্যকালেও নিশ্চয়ই ভারতের লোক জানতেন যে বাঘের চুলে 18 ঘা। অতএব দরবারে কতিপয় উচ্চকোটির দর্শক শ্রোতার জন্য উচ্চ অঙ্গের শিল্পের সূক্ষ্মাতি সূক্ষ্ম গবেষণা চলতে লাগলো, হাফ মাত্রা, সোয়া মাত্রা, এইরকম গবেষণা। আর প্রজারা তাদের নিজেদের বিনোদনের জন্য অন্য সব পথ বেছে নিতে লাগলেন। বলা ভালো, অন্য সব পথ তাদের সামনে খুলে গেল। মোদ্দা কথা, সংস্কৃতির বর্গীকরণ বা একটু যদি আহ, সতর্কতার সঙ্গে আমরা বলি শ্রেণী বিভাজন, সেটা খুব প্রকট হয়ে পড়ল। ভক্ত সন্তেরা এই সময় মেটাচ্ছিলেন সাধারণ মানুষের নান্দনিক চাহিদা, শিল্পকলার চাহিদা। খেয়াল করে দেখুন, এরা প্রত্যেকেই রচনা করলেন সংস্কৃতে নয়, কিন্তু একদম মানুষের মুখের ভাষা। তামিল, কন্নড়, মারাঠি, গুজরাটি, মৈথিলি, অওধি, গুরুমুখী, ব্রজভাষা, ওড়িয়া, বাংলা, অহমিয়া, এইসব ভাষায় রচিত হলো এদের কবিতা, দোহা, গীতমালা। সত্যি বলতে কি, যে ভাষাগুলোকে আজকে আমরা আধুনিক ভারতীয় ভাষা বলে চিনি, ভক্তি আন্দোলন না হলে তাদের অনেকের হয়তো উদ্ভব বা বিকাশটাই এরকম হতো না। এইখানে আরেকটা কথা পরিষ্কার করে দেয়া দরকার, মধ্যযুগের সাহিত্য এই বর্গের নিচে যে নিদর্শনগুলোকে আমরা সাক্ষী হিসেবে দাঁড় করাই, বাংলায় ধরুন চর্যাপদ বা মঙ্গল কাব্য, তার প্রায় পুরোটাই কিন্তু আসলে পারফরমেন্স বা কৃতির পাঠ। আপনি যদি মঙ্গল কাব্য পড়েন, দেখবেন তার মধ্যে রয়েছে লাচারি, পয়া, কোথাও লেখা রয়েছে যথারাগ, এবং সেটা দেখলেই বোঝা যায় যে এটা আসলে একটা স্ক্রিপ্ট। এখানে এক ধরনের নির্দেশ দেয়া হচ্ছে, নাটকে যেমন দেয়া থাকে না, সেই রকম ভাবে নির্দেশ দেয়া হচ্ছে যে এইটা পয়া, এইটা ত্রিপদী, এইটা লাচারি বলে একটা জিনিস। এখানে যথারাগ, অর্থাৎ যেমন ইচ্ছে রাগ দিয়ে আপনি গাইতে পারেন। মানে এইগুলো শুধু পাঠ্য নয়, এইগুলো গেয় অভিনয়। কেউ গাইবেন, অনেকে বাজাবেন, দোহার দেবেন, আরো অনেকে শুনবেন, দেখবেন। তারা পেশাদার শিল্পী হতে পারেন, একদম পাড়ার লোকেরা মিলে একসঙ্গে করতে পারেন, যা খুশি হতে পারে। কিন্তু এইভাবেই সম্মেলকভাবেই কাব্যগুলোকে ভাবা হয়েছে বা নির্মাণ করা হয়েছে। স্ক্রিপ্ট বলতে আমরা বোধহয় এই জিনিসটাই বুঝি। ধরুন জয়দেবের গীত গোবিন্দ যদি ভাবি, সেটাও কিন্তু একটা স্ক্রিপ্ট, যাকে নাট গীত বলা হচ্ছে। গীত গোবিন্দের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে যে আহ, মানে এর অনেক ঐতিহাসিক প্রমাণ দেয়া যায় বা জনশ্রুতি প্রমাণ দেয়া যায় যে জয়দেব গাইছেন, তার স্ত্রী পদ্মাবতী নৃত্য করছেন, আর জয়দেবের বন্ধু পরাশর তার সঙ্গে বাজনা বাজাচ্ছেন। আপনি দেখুন, গীত, বাদ্য, নৃত্য, এই তিনটি অঙ্গ মিলে সঙ্গীতটি সম্পন্ন হচ্ছে। এবং সেই জন্যে জয়দেবের গীত গোবিন্দ কিন্তু একটা পূর্ণাঙ্গ নাট্য, তাকে নাটগীতও বলা হয়। এবং তার মধ্যে সেটা সংস্কৃতে লেখা হলেও অনেকেই বলেছেন, একথা সবাই জানেন, যে জয়দেবের গীত গোবিন্দের ভাষাটা সংস্কৃত,
কিন্তু ঠাট্টা অবহট্ঠে। অবহট্ঠের মানে মানুষের মুখের ভাষা, তৎকালে প্রচলিত মানুষের মুখের ভাষার ঠাট। এর আগে সংস্কৃত শ্লোকে আমরা খুব অন্তমিল দেখতে পেতাম না, কিন্তু জয়দেবের গীতগোবিন্দের মধ্যে আমরা দেখতে পাবো অনেক গান রয়েছে, এবং সেই গানগুলো সবসময় অন্তমিল রয়েছে, মানে দুটি চরণের শেষ অক্ষরে যে মিল থাকে সেই অন্তমিলটা রয়েছে। অর্থাৎ দেশি গানের যে ধরন সেইটা সংস্কৃত ভাষার মধ্যে গৃহীত হয়ে যাচ্ছে। মানে গীত গোবিন্দ একভাবে যেন পা বাড়িয়ে আছে আমাদের এই দেশি ভাষাগুলোর দিকে, এবং তার বিষয় তো রাধা কৃষ্ণ। এর আগে কোনো পুরাণে এতটা অনুপুঙ্খ সহকারে আমরা রাধা কৃষ্ণের কথা পাইনি, যেটা অনেকটাই লোকশ্রুতি থেকে তৈরি হচ্ছিল। জয়দেব সেই জিনিসটাকে সংস্কৃত ভাষায় প্রামাণ্য মান্য কাব্য হিসেবে নিয়ে এলেন, এবং কি হলো সেটা প্রায় দাবানলের মতো ছড়িয়ে পড়লো। মানে এখনো এখনো ভারতের অনেক প্রাচীন মন্দির, সেখানে কিন্তু জয়দেবের গীত গোবিন্দ একটি অবশ্যকৃত্য আচারের মধ্যে পড়ে। এটা কি আমি বলছিলাম যে কিভাবে মন্দির কেন্দ্রিক সংস্কৃতির মধ্যে পারফরমেন্স ঢুকে থাকে। ধরুন জগন্নাথ দেব, তিনি জয়দেবের গীত গোবিন্দ ছাড়া কিন্তু ঘুম থেকে ওঠেন না, তার অসুখ হলেও গীত গোবিন্দ শোনাতে হয়। আপনারা যে দেবদাসী মাহালিদের কথা জানতেন, তারাও গীত গোবিন্দই গান করেন। গীত গোবিন্দ র্যাপিড ফায়ারের মতো ছড়িয়ে পড়েছিল। মানে কৃষ্ণের সঙ্গে যোগ নেই এমন শৈব বা শাক্ত মন্দিরেও এখনো গীত গোবিন্দ গাওয়া হয়। মানে এটা খুবই আশ্চর্যজনক একটা তথ্য। আমরা যেটা বললাম, গীত গোবিন্দের জনপ্রিয়তার দুটো কারণ তাহলে ভাবা যেতে পারে। একটা হলো তার ভাষা, যেটা সংস্কৃত হলেও আসলে দেশের দিকে পা বাড়িয়ে আছে। আর একটা হলো তার সংরূপ বা তার ফর্ম, কারণ সেটা পারফরমেন্স, সেটা পড়বার নয়, শুধু পাঠ করবার নয়, সেটা দেখবার, শোনবার, গাইবার, নাচবার, বাজাবার। এটা একটা দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য বলে দর্শক শ্রোতার মনোহরণ করা এই ফর্মে অনেক বেশি সহজ। এমন সব তথ্য আমি যে দিচ্ছি আপনাদের সামনে, তাতে গুলিয়ে দেওয়াটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমি শুধু বোঝাতে চাইছি যে সেই সময়ের প্রেক্ষিতটা কিরকম ছিল। পড়া বা লেখা একটা পুঁথি, প্রথমত পুঁথির যে উপকরণ, কাগজ, কলম, কালি, এগুলো দুর্মূল্য। কাগজের অভাবে অনেক কবি লিখতে পারতেন না। তারা রাজা বা বাদশার কাছে যেতেন কাগজ চাইবার জন্য। কাগজ পেলে তারা খুব খুশি হতেন। এটা বিশাল একটা মানে পুরস্কার ছিল। তারপর লিপি লিখবার কৌশল সবাই জানেন না, তার জন্য লিপিকর আছে। তারা লিপি লিখতেই দক্ষ। মানে তাদেরকে আপনার এমপ্লয় করতে হবে, তাদেরকে আপনার নিয়োগ করতে হবে অর্থের বিনিময়ে। এবার সেই সব যদি আপনার থাকেও, তাহলেও আপনার একটা কিন্তু মূল পুঁথি লাগছে, যে পুঁথিটা থেকে নকল হবে, লিপিকর নকল করবেন। এবার সেই পুঁথিটা তো কিছু কিছু মানুষের হাতে আছে, একটি পুঁথিতে একটাই লেখা হয়েছে। তাহলে এই যে পড়াশোনা বা ভুল বললাম, পড়া লেখা, এই লেখাপড়াটা কিন্তু দুর্মূল্য, মহার্ঘ এবং সুলভ নয়। ফলে সাধারণ মানুষ আরো বেশি বেশি করে পারফরমেন্সের উপর কিন্তু নির্ভর করছিলেন অনেকটা কালপর্ব জুড়ে। সকলেই ব্যবহার করেছেন, ভক্ত সন্ত সাধক সুফিরা একটু বেশি ব্যবহার করেছেন। এবার এতক্ষণ এই যে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বলছি, এর একটা অনুবাদ করা হয় ধ্রুপদী। ধ্রুপদীর সঙ্গে ধ্রুপদ এই শব্দটির কোনো সম্পর্ক আছে কিনা আমি ঠিক জানি না। শব্দের প্রকৃত অর্থ খুঁজে বের করা তো সহজসাধ্য নয় খুব। ধ্রুপদ বলে যে সঙ্গীতকে আজ আমরা চিনি, অনেকে মনে করেন, অনেক জায়গায় দাবি করা হয় যে এটাই বোধহয় ভারতের আদি সঙ্গীত। মানে হাজার হাজার বছর ধরে অবিস্মরণীয় কাল থেকে, অস্মরণীয় কাল থেকে এই ধ্রুপদ সঙ্গীত বোধহয় চলছে। হতে পারে, তবে এই নামে কোনো সঙ্গীতের কথা কিন্তু প্রাচীন সঙ্গীত শাস্ত্রগুলোতে নেই। এটাতে চমকে উঠবার কথা। আরো চমকে উঠবো যখন জানবো যে ধ্রুপদ নামে একরকম গান বাজনার প্রচলন হচ্ছে পঞ্চদশ শতকে। ব্রজমণ্ডলের মন্দিরে যে গান গাওয়া হতো, তাকে যখন মানসিংহের মতো রাজারা দরবারে তুলে আনলেন, তখন ধ্রুবপদ থেকে ধ্রুপদ কথাতে নিষ্পন্ন হলো। মানে জনশ্রুতি ছিল যেটা আহিরিনীদের গান বা গোয়ালিনীদের গান,
এবার সেটা তো আর রাজদরবারে হতে পারে না, তার জন্য একটা বিশেষ বর্গীকরণ দরকার। সেই জন্যে তাকে উচ্চাঙ্গ করবার জন্য হয়তো ধ্রুপদ নামটি কোথাও এসে থাকবে। নাট্যশাস্ত্রেও ধ্রুবা কথাটি আছে, ভাগবত পুরাণেও ধ্রুব কথাটি রয়েছে। উত্তর ভারতের প্রায় সমস্ত আধুনিক ভাষায় এখনো ধুয়া, ধুয়ো এই শব্দগুলো ধ্রুব কথাটার একটা অর্থকে যেন ধারণ করে রেখেছে। গানের যে অংশটি ধ্রুব, যা ফিরে ফিরে আসে, যা পরিবর্তিত হয় না, যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি। রাজা মানসিংহ প্রমুখেরা যখন ধ্রুপদ সঙ্গীত প্রচলন করলেন, তারা বোধহয় এই ধ্রুব অর্থটির উপরেই জোর দিয়েছিলেন। খেয়াল করতে হবে, ধ্রুপদ যে বাণী নির্ভর সঙ্গীত, তার নামের মধ্যেই সে ইঙ্গিত কিন্তু ধরা রয়েছে। যেহেতু ভক্ত সাধু মহাজন রচিত পদ গাওয়াই ছিল এই ধ্রুপদ গানের মুখ্য উদ্দেশ্য, তাই পদ এখানে ধ্রুব। খেয়াল করে দেখুন, ধ্রুপদের মধ্যে কিন্তু পদ কথাটি লুকিয়ে রয়েছে। আপনারা জয়দেব মনে করুন, মধুর কমলকান্ত পদাবলী, আপনারা বৈষ্ণব পদাবলী মনে করুন, আপনারা কবিরের পদ মনে করুন, তাহলে বুঝবেন ধ্রুপদে পদ কথাটির গুরুত্ব কি, অনুষঙ্গ কি। আসলে ধ্রুপদ যেখান থেকে এলো, সেই বৃন্দাবনে এই গান ছিল মাটির গান। শুনেছি মেয়েদের মুখের গায়ন রীতি এতে ধরা আছে। আজও বৃন্দাবনের মন্দিরে মন্দিরে পাখোয়াজ, ঢোলক, করতাল, ঝাঁঝ বাজিয়ে বা শুধু হাতে তালি দিয়ে সমস্বরে খুবই উত্তেজনা সহকারে এই গান গাওয়া হয়ে থাকে। এখন এর নাম সমাজ কীর্তন, এই নামটিও খেয়াল করুন, সমাজ কীর্তন। তবে মানসিংহ যখন এই গানকে উদ্ধার করেন, তখন এর বোধহয় ততটা রবরবা ছিল না। কারণ চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার আগে বৃন্দাবন তো প্রায় অবলুপ্ত হয়ে গিয়েছিল, জঙ্গল হয়ে গিয়েছিল। সেখানে বাঘ ভাল্লুক বেরোতো, মন্দিরের ধ্বংসাবশেষ পর্যন্ত চেনা যেত না। দিল্লির খুব কাছে হওয়ায়, মানে পাওয়ার সেন্টার তার খুব কাছে হওয়ায়, এবং মন্দির নগরী হিসেবে ও বাণিজ্য নগরী হিসেবে মথুরা বৃন্দাবন সমৃদ্ধ হওয়ায় এর ওপর অনেকগুলো আক্রমণ হয়েছে। সব মন্দিরই যখন চৈতন্যদেব যাচ্ছেন তখন ধূলিসাৎ হয়ে গেছে। আমরা আগেই বলেছি যে যখন মন্দির নেই, সেই জনপদটি মন্দির কেন্দ্রিক নেই, তখন মন্দির কেন্দ্রিক যে শিল্পচর্চা সংস্কৃতি, সেটাও কিন্তু না থাকাটাই স্বাভাবিক। পরে শ্রী চৈতন্যদেব গিয়ে বৃন্দাবন চিহ্নিত করবেন। তাঁর আজ্ঞায় অনেক গোস্বামীরা তারা বৃন্দাবনে ঘাঁটি গাড়বেন, আরো অনেকে বৃন্দাবন পুনরুদ্ধারের কাজে ব্রতী হবেন। শেষমেশ বাদশাহ আকবর একটি ফরমান জারি করে বৃন্দাবনকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। বৃন্দাবন শাস্ত্রে ছিল, পুঁথির পাতায় ছিল, পুরাণগুলোতে ছিল, কিন্তু বৃন্দাবন একটা জিওগ্রাফিক একটা লোকেশনে প্রতিষ্ঠিত হলো, একটা ভৌগোলিক অবস্থান পেল আকবরের একটি ফরমানে। এই কথাটি মাথায় রাখা বোধহয় খুবই জরুরি। এই বাঙালি বৈষ্ণবরা যখন গেলেন, মানে বাঙালি বলছি আমি গৌড়ী ওই অর্থে, কিন্তু এর মধ্যে মনে রাখতে হবে অমাগালি অনেকেই ছিলেন, দক্ষিণ ভারতের লোক ছিলেন, ওড়িশা থেকে গিয়েছিলেন অনেকে, উত্তর ভারতের লোক ছিলেন, নানা রকম মানুষ এসে জড়ো হয়েছিলেন। তবে তাদের গৌড়ীয় এইরকম একটা পরিচয় ছিল অবশ্য। তো এই গৌড়িয়াদের দেখে কালে কালে অনেক সাধু মহাত্মাই আবার এই অঞ্চলে ঘাঁটি কাড়েন। কেউ কেউ আগেও একটু ছিলেন, কিন্তু যখন বৃন্দাবন প্রতিষ্ঠিত হয়ে গেল আকবরের ফরমানে, তখন আরেকটু প্রতিপত্তি বেড়ে উঠলো, আরেকটু লোকজনের যাতায়াত সেইটাও বেড়ে উঠলো। এই সময় একজন সাধু খুব গুরুত্বপূর্ণ আমাদের আলোচনার জন্য, তিনি এসে ঘাঁটি গাড়েন বৃন্দাবনে। শোনা যায় তিনি মুলতানের লোক। তার নাম পরবর্তীকালে সন্ন্যাস জীবনে হয়েছিল স্বামী হরিদাস। স্বামী হরিদাসের নাম আপনারা সকলে শুনেছেন, হয়তো খেয়াল করতে পারছেন না। স্বামী হরিদাসের একজন শিষ্যের নাম বললেই তার পরিচয়টি আপনাদের কাছে এক্ষুনি স্পষ্ট হয়ে যাবে। স্বামী হরিদাসের প্রধান একজন শিষ্য তানসেন, মিয়া তানসেন, যাকে আমরা ধ্রুপদের তথা ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীত তার একজন অন্যতম প্রবর্তক হিসেবে ভাবি। সেই তানসেনের গুরু ছিলেন স্বামী হরিদাস। তিনি বাঁকে বিহারী মন্দির, যেটা বৃন্দাবনের এখন সবচেয়ে প্রসিদ্ধ মন্দির, সেই বাঁকে বিহারীর উদ্ধার, মানে বাঁকে বিহারী তার কাছে প্রকট হয়েছিলেন, এরকম একটা জনশ্রুতি চালু আছে। কিন্তু স্বামী হরিদাস যতটা না সাধক হিসেবে খ্যাত, যতটাই সাধক হিসেবে খ্যাত ভুল বললাম,
ততটাই বা তার চেয়েও বেশি তিনি কিন্তু একজন সঙ্গীত গুণী হিসেবে খ্যাত, সঙ্গীতজ্ঞ, একজন পদকর্তা। ১-১৫০ প্রায় পদ তিনি লিখেছেন। আর সেই সঙ্গে অপূর্ব নাকি তিনি গান করতেন। এ নিয়ে খুব মজার একটি গল্প আছে। তানসেন ছোট থেকে হরিদাসের কাছে গান্ডা বেঁধে আর কি গান শিখেছেন। যখন তানসেন আকবরের সভায় সেই তথাকথিত নবরত্ন তার মধ্যে একজন হিসেবে, প্রধান হিসেবে প্রায় পরিগণিত হচ্ছেন, তখন তানসেনকে অনেক প্রশংসা করতেন বাদশাহ আকবর। তিনি বলতেন যে এই রকম গান আর পৃথিবীতে কেউ গাইতে পারেন। তানসেন বলতেন যে হ্যাঁ, আপনার এই প্রশংসা বাক্য শুনে তো আমার খুবই শ্লাঘা বোধ হচ্ছে, তবে আমার গুরু তিনি আসলে গায়ক, আমি কিছুই নই, ফলে এই প্রশংসাগুলো ঠিক আমার জন্য প্রযোজ্য নয়, সাজছে না আমাকে। তো তখন খুব মজার জনশ্রুতি আছে, আকবর এসেছিলেন ছদ্মবেশে, কারণ হরিদাস তো ব্রজমণ্ডল ছেড়ে বৃন্দাবন ছেড়ে নড়বেন না, স্বামী হরিদাস। ফলে তানসেন এসেছিলেন, আর তানসেনের সঙ্গে বিনা বাহক তানসেনের তানপুরাটি বহন করে ছদ্মবেশে সম্রাট আকবর এসেছিলেন। কিন্তু হরিদাস তাকে চিনে ফেলেন, গান শোনান ইত্যাদি। আকবরের প্রচুর অনুভূতি হয়, অভিজ্ঞতা হয়, এবং তখন তিনি তানসেনকে জিজ্ঞেস করেছিলেন, মানে এই গল্পটা তো ভালোই শুনতে, কিন্তু যে মন্তব্যটা আমার কাছে জরুরি আজকের আলোচনার জন্য, সেই মন্তব্যটা এবারে আসছি। তো আকবর নাকি তখন জিজ্ঞেস করেছিলেন তানসেনকে যে হরিদাস জির, তোমার গুরুর গানের এইরকম শক্তি কি করে আসে, এইরকম ক্ষমতা, এরকম প্রভাব, সেটা প্রায় আমাকে বিবশ করে দিচ্ছে। তখন তানসেন একটি বুদ্ধিদীপ্ত মন্তব্য করেছিলেন। তার কারণ, আমি তো আপনার জন্য গান গাই, আর তিনি সারা ভারতের তিনি সারা পৃথিবী ভুবনের বাদশাহের জন্য গান করেন। আমি আপনাকে খুশি করার চেষ্টা করছি, আর তিনি আসলে এই ত্রিভুবনেশ্বর, তাকে খুশি করার চেষ্টা করছেন। সেই জন্যই দুটোর প্রভাব, দুটোর ক্ষমতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই মন্তব্যটির থেকে কিন্তু আমরা একটা আলো পাই যে কি করে মন্দিরের গান বা সেক্রেড স্পেস, গণপরিসরের গান, সেটা দরবারে উঠে আসছিল। সেটা অবশ্যই খুব জরুরি ছিল দরবারের পৃষ্ঠপোষকতা, কিন্তু সেই পৃষ্ঠপোষণা পেতে গিয়ে অনেক সময় সেটা কিন্তু তার যে শেকড়, সেখান থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়েছে। শেকড় বলতে আমি বলছি না কোনো মাটি, শেকড় বলতে আমি বলছি জনগণের মধ্যে তার যে গ্রহণীয়তা ছিল, তার যে গ্রহণযোগ্যতা ছিল, সেইখান থেকে খানিকটা যেন উপড়ে আনা হলো দরবারে এনে, সেই টবের গাছ হয়ে গেল আর কি, বাগানের গাছ থেকে, জঙ্গলের গাছ থেকে টবের গাছ করে আমরা সঙ্গীতকে নতুন ভাবে পেলাম। তানসেনের একজন গুরু ভাইয়ের নামও আমরা জানি, আরেকজন, তিনি হলেন বৈজু বাউরা। তিনিও কিন্তু হরিদাসেরই শিষ্য, গানের শিষ্য, আধ্যাত্মিকতারও শিষ্য। বৈজু বাউরা, আপনারা নামগুলো একটু খেয়াল করুন। দেখুন, বৈজু বাউরা, বাউরা মানে বাংলায় অনুবাদ করলে সুন্দর অনুবাদ হবে বাউল। বাউরা মানে যে খ্যাপা, যে ঠিক এই সামাজিক নিয়ম কানুনের মধ্যে থাকে না, তাকে আটকে রাখা যায় না, সেই তো বাউরা। বৈজু বাউরা আরো ভালো অনুবাদ হবে খ্যাপা, মানে বৈজু খ্যাপা আমরা যদি বাংলায় বলি। তো সেই বৈজু বাউরা তিনি কিন্তু যতটা সাধু হিসেবে খ্যাত, ততটাই সঙ্গীতজ্ঞ হিসেবেও খ্যাত, কথা আমরা সকলেই জানি। এবার একটা কথা শোনা যায় যে যখন স্বামী হরিদাস আছেন, তিনি সঙ্গীত গুণী হিসেবে অত্যন্ত বিখ্যাত, সারা ভারতে তার খ্যাতি, তখন আমাদের বাংলার একজন মানুষ, নরোত্তম দাস, তিনি বৃন্দাবনে ছিলেন। মানে কি হচ্ছিল ঘটনাটা, চৈতন্যদেবের অপ্রকটের পর প্রায় 50 বছর মতো, অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে, তখন একটু ছত্রভঙ্গ অবস্থায় আছে গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন বা চৈতন্য বৈষ্ণব আন্দোলন যদি আমরা বলি। তখন তিনজন লোক, প্রভু শ্যামানন্দ, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, এই তিনজন, তারা আবার এক ধরনের অর্গানাইজার হিসেবে কাজ করেন, সংগঠক হিসেবে কাজ করেন।
নানা স্তরে সেটা। এর মধ্যে নরোত্তম দাস আমাদের জন্য জরুরি। নরোত্তম দাস এই সময় প্রায় 10-12 বছর বোধহয় বৃন্দাবনে ছিলেন। এই কথাটা জনশ্রুতিতে শোনা যায় যে নরোত্তম দাস আসলে স্বামী হরিদাসের কাছে গান শিখেছেন। মানে তার শিক্ষা হচ্ছে কিন্তু ধ্রুপদ বা সমাজ কীর্তন যদি বলেন সেই অঙ্গের গানে। এবার নরোত্তম দাস সেখানে শাস্ত্র-টাস্ত্র পড়ে এবং অনেক পুঁথিপত্র এইসব নিয়ে সেখানে অধীত বিদ্যা নিয়ে তিনি বাংলায় ফিরে এলেন। রাজশাহীর খেতুড়িতে তাঁর রাজ্যপাট ছিল, মানে তার বাবা। তিনি তো সংসার ছেড়ে দিয়েছেন, কিন্তু তিনি সেখানে ফিরে এসে প্রায় সারা ভারতের, মূলত পূর্বাঞ্চলে বৈষ্ণব সমস্ত কেন্দ্রগুলোকে একজোট করে একটা উৎসব করেছিলেন। সেটা খেতড়ি উৎসব নামে পরিচিত। এবং সেখানে প্রথম কীর্তনকে পালাবন্দি করে, অর্থাৎ একটি পালা বা লীলার আকারে সাজিয়ে সেই গানটাকে পরিবেশন করা হয়। সেটা প্রত্যেকের অনুমোদন লাভ করে, সমস্ত আচার্যরা এসেছিলেন। এবং তারপরেই এই যে লীলা কীর্তন বা পালা কীর্তন বা রসকীর্তন যাই বলি, সেই কীর্তন জিনিসটা ছড়িয়ে পড়ে এই আকারে। তার আগে কীর্তন ছিল, অবশ্যই ছিল, কিন্তু নরোত্তম ঠাকুর যেটা করলেন, নরোত্তম দাস ঠাকুর, তিনি কীর্তনকে একটা কাঠামোর মধ্যে আনলেন, একভাবে অর্গানাইজ করলেন। এবং সেই গানে আমরা দেখছি যে প্রবন্ধ সঙ্গীত একটা টেকনিক্যাল কথা, প্রবন্ধ সঙ্গীতে যে সমস্ত অঙ্গগুলো নিবদ্ধ অনিবদ্ধ আলোক্তি ইত্যাদি সমস্ত অঙ্গগুলো আমরা দেখছি নরোত্তম দাস ঠাকুরের গায়ন রীতির মধ্যে আছে। এবার খেয়াল করুন একটা জিনিস, যে এই যে যাদের আমরা সঙ্গীতজ্ঞ হিসেবে পাচ্ছি, সঙ্গীত গুণী হিসেবে পাচ্ছি মধ্যকালের ভারতে, তারা কিন্তু বেশিরভাগই ভক্ত সাধু বৈষ্ণব সন্ত। অনেকেই সংসার থেকে বিরক্ত, কারণ ধরুন একটা মাৎসন্যায় চলছে, দরবারে ঢুকে গেছে গান। তখন তখন গানের যে লোকজ্ঞান, তার যে লোক পরম্পরা, সেই পরম্পরাকে বাঁচিয়ে রাখবার দায়িত্ব মাৎসন্যায়ের মধ্যে গৃহী সংসারী মানুষের পক্ষে, ছাপোষা মানুষের পক্ষে নেওয়া মুশকিল। এখনো যদি আমরা দেখবো ভারতের সন্ন্যাসী সম্প্রদায়, যেগুলো প্রথাগত সন্ন্যাসী সম্প্রদায়, সেই সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে নাচ গানের একরকম চর্চা কিন্তু এখনো আছে। ফলে এরা অনেক সময় এই শিল্পগুলোকে ওই সেক্রেট স্পেসের অঙ্গ হিসেবে ভাবুন, তারা ওই নন্দন তত্ত্বকে, ওই নান্দনিকতার উৎসবকে খানিকটা সযত্নে লালন পালন করছিলেন। এবার সময় বোধহয় অনেকটা হয়ে গেছে, আমি একটু সংক্ষেপে এবার শেষ দিকে চলে যাব। দেখুন, এই যে রাজ্যপাটগুলোতে যাচ্ছিল, যে দরবারগুলোতে উঠছিল গিয়ে গান, সেটা কিন্তু মোগল দরবার খানিকটা, আর অনেকটা হলো রাজপুতানা, রাজস্থান এই অঞ্চলের রাজপুতদের দরবারগুলো। তারা যুদ্ধও করছিলেন, কিন্তু সেই সঙ্গে গান বাজনা, স্থাপত্য ভাস্কর্য এইসবেরও একটা চর্চা করছিলেন। সওয়াই জয় সিং বা মান সিংহ, এদের নাম আমরা এই প্রসঙ্গে করতে পারি। সেই জন্যেই ব্রজ থেকে সঙ্গীতের চর্চা চলে গেল রাজস্থানের হাভেলিগুলো। হাভেলি মানে প্রাসাদ, বাড়ি ধরনের প্রাসাদ। আর ধ্রুপদের আরেক নাম হয়ে গেল হাভেলি সঙ্গীত। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিন্দু। রাজস্থানের অধিকাংশ রাজবংশের কৃষ্ণভক্তির আনুগত্য মাথায় রাখলে এই সমীকরণটি অনেক স্পষ্ট হবে। পরিবেশ যখন শান্ত হলো, এই সঙ্গীত হয়তো আবার রাজপুতানা থেকেই ব্রজমণ্ডলে ফিরে এলো। এবং এই যে মাইগ্রেশন, এই পরিযান, যেটা সেই পরিযানের চক্র কিন্তু একবার নয়, ইতিহাসের আয়রনি হিসেবেই যেন বারবার ঘটছে। শ্রীচৈতন্য বৃন্দাবন পুনরুদ্ধার করলেন ঠিকই, কিন্তু তিনি বৃন্দাবনের গান কণ্ঠে নিয়ে এসেছিলেন কিনা তা জানা যায় না। তবে বৃন্দাবন যাবার অনেক আগে থেকেই, এমনকি সন্ন্যাস গ্রহণেরও আগে থেকে, তিনি সঙ্গীতের সবকটি অঙ্গেই বেশ দক্ষ ছিলেন। আমরা তার যে মূর্তি সবসময় দেখি, সেটি আসলে নৃত্যরত একটি ভঙ্গি। নর্তনে তার আসক্তি এবং দক্ষতা চরিত গ্রন্থগুলোতে বারবার আলোচিত হয়েছে। উদ্ধৃতি দিয়ে আমি সে প্রসঙ্গ দীর্ঘায়িত করব না। যে বিষয় অনেকেই হয়তো জানেন না, তিনি কিন্তু নট হিসেবেও খুবই খ্যাতিমান ছিলেন। নট মানে একই সঙ্গে অ্যাক্টর, ডিরেক্টর, অভিনেতা এবং নির্দেশক। তিনি গয়া থেকে
যখন তার ভাবাবেশ হলো, গয়া থেকে ফিরে আসবার খানিক পরে তিনি রুক্মিণী হরণ নামে একখানি নাটক করেছিলেন। সেখানে রুক্মিণী চরিত্রে তার অভিনয়ের চিত্তাকর্ষক বর্ণনা পাওয়া যায়। মধ্যকালীন ভারতে পূর্ণাঙ্গ নাট্যাভিনয়ের আমার জানা এটাই বোধহয় প্রথম বর্ণনা। এছাড়া জগন্নাথ দেবের রথযাত্রার সময় পুরীতে তিনি লঙ্কা দহন, কৃষ্ণ জন্ম প্রভৃতি নানা আখ্যান অভিনয় করছেন। শুধু তাই নয়, গয়া থেকে ফিরে তিনি যখন তার শিষ্যদের প্রথম সংকীর্তন করতে শেখাচ্ছেন, তখন তিনি হাতে তাল রক্ষা করছেন। দিশা শিক্ষায়েন প্রভু হাতে তালি দিয়া, এইরকম একটা লাইন আছে। এখানে দিশা কথাটা কিন্তু একটা টেকনিক্যাল টার্ম। কারণ তাল যদি সহজ হয়, তাহলে তাল রাখার পদ্ধতি এত করে তো শিখিয়ে দিতে হবে না। কীর্তনে এখনো যে ক্রিয়াগুলো তাল রাখবার জন্য করা হয়, এটা জানা থাক আমাদের। 4টি ক্রিয়া এখনো অব্দি আছে। ভারতের অন্য কোনো সঙ্গীত পদ্ধতিতে আমি জানি না অন্তত এতগুলো ক্রিয়া আছে। আমার মনে হয় মহাপ্রভুর এই দিশা শিক্ষায়ন, তার মধ্যে বোধহয় এই যে জটিল তাল পদ্ধতি, তার খানিকটা ইঙ্গিত আমরা পেয়ে যাচ্ছি। এখন মনে করা হচ্ছে যে কীর্তনের জটিল তাল পদ্ধতি এখন যেটা আছে আর গায়ন রীতি, সেইটা নরোত্তম দাস ঠাকুরেরই অবদান, ওই খেতড়ি উৎসব থেকে। মনে করা হয় যে নরোত্তম দাস যেহেতু স্বামী হরিদাসের কাছে ধ্রুপদ শিক্ষা করেছেন, ধ্রুপদ কথাটি কিন্তু আমরা সতর্কতার সঙ্গে ব্যবহার করছি, আর কোনো শব্দ না পেয়ে ব্যবহার করছি। কারণ স্বামী হরিদাস যেটা গাইতেন সেটাকে ধ্রুপদ বলা যাবে কিনা, এই নিয়েও একটা প্রশ্ন থাকতে পারে। তো স্বামী হরিদাস তাকে গান শেখালেন, ফলে নরোত্তম দাস ঠাকুর যখন কীর্তন নিয়ে এলেন বাংলায়, সেই কীর্তনের মধ্যে ধ্রুপদের প্রভাব পুরোপুরিভাবে লাগু হয়ে গেল। সেই জন্য প্রথম যে কীর্তন পদ্ধতিটি, কীর্তনের গড়ানহাটি বা গড়ের হাটি মনে করা হয়, তার সঙ্গে ধ্রুপদের সাযুজ্য আছে। আমি চৈতন্যদেবের ওই তাল রাখার দিশা শিক্ষায়ন, এই কথাটির উদাহরণ এই জন্য দিলাম, এটা বোঝাতে যে এটা মনে করার কোনো কারণ নেই যে ধ্রুপদ একটি উচ্চবর্গীয় সংরূপ এবং কীর্তন পথের ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, ধ্রুপদের প্রভাব পড়ল গিয়ে কীর্তনের ওপর। এই রকম থাকবন্দি মানসিকতা থেকেই কিন্তু এই বর্গগুলো তৈরি হয়, যেটা উচ্চাঙ্গ আর এটা লোক, এটা ক্লাসিক্যাল আর এটা ফোক। ব্রজের গান থেকে ধ্রুপদের উৎপত্তি হলে গড়ানহাটি ঘরানার সঙ্গে, কীর্তনের আদি ঘরানার সঙ্গে ধ্রুপদের একটা সাযুজ্য খুঁজে পাওয়া স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে, ব্রজের গান ধ্রুপদ নয়, আর ব্রজের গান বাংলার কীর্তনও নয়। বলা যেতে পারে ব্রজের গান বাংলা কীর্তন এবং ধ্রুপদ, মূলত উত্তর ভারতে যার প্রচলন, এই দুটোর উপরেই প্রভাব বিস্তার করেছে। ব্রজের গানের প্রভাব এই দুটোর উপর পড়েছে। মানে একভাবে বলা যেতে পারে যে এরা যেন মাস্তুতো ভাই, ধ্রুপদ এবং কীর্তন। আসলে ধ্রুপদের প্রভাব কীর্তনের উপর পড়েছে এটা বললে একটা কালানৌচিত্য ঘটে, অ্যানাক্রনিজম, আর সেই সঙ্গে একটা অনৌচিত্যও ঘটে, তাই না? কারণ শাস্ত্রীয় আর অশাস্ত্রীয় এই রকম বর্গীকরণ তখন আমরা করতে শুরু করি, আমাদের চিন্তার মধ্যে সেইটা গ্রথিত হয়ে যায়। কারণ মহাপ্রভুর দিশা রাখা ছাড়াও আরো অসংখ্য উদাহরণ দেয়া যায়। ধরুন, আপনারা যদি রঘুনাথ ভট্ট গোস্বামীর উদাহরণ নেন, তার বিষয়ে লেখা হয় যে এক শ্লোক পড়িতে ফিরায় ৩-৪ রাগ। একটি শ্লোক পড়ছেন, কিন্তু একটি শ্লোক পড়তে ৩-৪টে রাগ তিনি ব্যবহার করছেন, অর্থাৎ একটা রাগমালা তৈরি হচ্ছে। এটা তো শাস্ত্রীয় জিনিস। মহাপ্রভুর যিনি অন্যতম পরিকর ছিলেন, অন্যতম প্রাণের দোসর, স্বরূপ দামোদর, তাকে বলা হয় যে তিনি সঙ্গীতে গন্ধর্ব সম শাস্ত্রে বৃহস্পতি। অর্থাৎ তিনি শাস্ত্রে যেমন পণ্ডিত ছিলেন, সেই সঙ্গে সঙ্গীত শাস্ত্রেও গন্ধর্বের মতো তিনি গান করতে পারতেন। এইরকম অসংখ্য রাগ সঙ্গীতের দক্ষতা প্রমাণ করবার মতো গল্প, উদাহরণ আমরা তুলে ধরতে পারি। কিন্তু সেই উদাহরণ আমি আর দীর্ঘ করছি না। একটা শুধু খুব ইন্টারেস্টিং জিনিস আমার মনে হয় জানা দরকার সবার। মহাপ্রভুর মানে চৈতন্যদেবের প্রভাবেই কিন্তু তারই সঙ্গী বাদক কেউ মনে করা হয়, বা তিনি নিজে কাঠের বদলে মাটির মৃদঙ্গ প্রচলন করেন। এটা একটা মত। কারণ কাঠের
যে ধরুন মৃদঙ্গ রয়েছে, পাখোয়াজের কথা যদি আপনারা ভাবেন, সেটা এত ভারী হয় যে সেটাকে নিয়ে সেটা কোনো পোর্টেবিলিটি নেই, সেটা বহনীয় নয়। দ্বিতীয়ত সেটার অনেক দাম হয়, কাঠের খোল বলে। কিন্তু মাটির একটা বডি যেই দেয়া হলো, মাটির খোল বানিয়ে ফেলা হলো, সেটা সুলভ হয়ে গেল। দ্বিতীয়ত সেটা হালকা হলো, সেটাকে নিয়ে আপনারা দেখেছেন খোল বাজিয়ে গান করতে করতে কেউ চলে যেতে পারে। অর্থাৎ একটা পোর্টেবিলিটি, একটা বহনীয়তা, একটা সুলভ ব্যাপার সেটা যেন তৈরি করা হলো খোলের মধ্যে। আরেকটা ইন্টারেস্টিং এখানে গবেষণার ব্যাপারও প্রায় বলা যেতে পারে। খোলটা একমাত্র যন্ত্র যেটাকে কিন্তু সুরে বাঁধতে হয় না। ধরুন পাখোয়াজ বা তবলা এই জাতীয় যে কোনো তালবাদ্যকে সুরে বাঁধতে হয়, স্কেল মিলিয়ে দেখবেন বাজছে প্রথমে বাদকেরা, বিতে বা সিতে বা কোথাও একটা নিয়ে যাচ্ছে। কিন্তু খোলকে কোনো সুরে বাঁধতে হয় না, যেহেতু সেটাকে ব্যবহার করা হবে পথ চলতে চলতে। সেই জন্যে তার মধ্যে একটা ইজি অ্যাক্সেসিবিলিটি, একটা সহজেই করে ফেলা যায় এমন একটা ব্যাপার থাকা দরকার। খোলের মাঝখানটা উঁচু করে দেওয়া হলো, একটা দিক এত ছোট করে দেওয়া হলো, আরেকটা দিক মোটামুটি একটা মুখ বড় করে, সেটার স্কেলটা কিন্তু ফিক্সড। মানে আপনি যে কোনো স্কেলে গান করুন না কেন, তার সঙ্গে খোল বাজতে পারে। এইরকম কতগুলো ইন্টারেস্টিং ফিচার আমরা দেখতে পাই কীর্তনের মধ্যে, যাতে প্রমাণিত হয় যে এটাকে আর যাই হোক, মানে যাকে লোকসঙ্গীত বলে বর্গীকৃত করা হয়, সেই রকম কোনো জনরার মধ্যে কিন্তু ফেলা যাবে না। কীর্তন মানে সংকীর্তন বা সম্মেলক কীর্তন এবং পালা কীর্তন বা রসকীর্তন, এই দুটো সংরূপ দুভাবেই কিন্তু এখনো বাংলার সবচেয়ে বড় জনমাধ্যম, অন্যতম বড় জনমাধ্যম। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিংবা অর্থনীতি দুদিক থেকেই তা স্বয়ংসম্পূর্ণ। তার জন্য কোনো ফান্ডিং, স্পন্সরশিপ, ফেলোশিপ, গ্রান্ট কিচ্ছু দরকার হয় না। কথা বললে অনেকে ভাববেন টাকাটাই কি সব? না, সব নয়। কিন্তু একটা শিল্প টিকে আছে তার নিজের জোরে। মানুষ স্বেচ্ছায় তাকে বাঁচিয়ে রাখছে, আয়োজন করছে, দলে দলে যোগ দিচ্ছে। প্রচুর মানুষ সেই শিল্পের চর্চা করে জীবিকা উপার্জন করছেন। যে কোনো শিল্পের পক্ষেই এটা কি শ্লাঘার কথা নয়? এর অবশ্য বিপদও আছে। জীবিকার মোহে অনেকেই যথেষ্ট তালিম ছাড়াই কীর্তনের আসরে নেমে পড়ছেন। না জানা আছে গায়কী, না জানা আছে বৈষ্ণব রসতত্ত্বের ব্যাখ্যা, না আছে অভিনয়ের ভাবগ্রাহিতা। রাধারানী মাথুরে কাঁদছেন, কীর্তনিয়া ধেই ধেই করে নাচছেন, এমনও দেখতে পাবেন আপনারা। জনপ্রিয়তা যেহেতু বিস্তর, লক্ষ্য হয়ে উঠেছে উপার্জন, সঙ্গীতের তালিম বা রসবিচার অনেক সময় একটু পেছনের সারিতে গিয়ে বসেছে। অন্যদিকে শাস্ত্রীয় সঙ্গীতের কথা ভাবুন, কোট আনকোট ক্লাসিক্যাল, একটু নির্মোহ হয়ে ভাবুন। আমাদের দেশের সব সেরা গুণীরা তার চর্চা করছেন, সূক্ষ্মতম কলা কৌশলের চর্চা হচ্ছে, অথচ স্পন্সরশিপ ছাড়া তাকে টিকিয়ে রাখাই মুশকিল। কাউকে দোষারোপ করতে চাইছি না, কিন্তু ইতিহাসের নিয়মে এই গান যেদিন জনপরিসর থেকে চলে গেল দরবারে, সেই দিন থেকেই বোধহয় এর বিচ্ছিন্নতা শুরু হলো। সকলেই মনে করলেন এই শিল্প শুধুই বুঝি শুদ্ধতার সাধনা, শুধু একার জিনিস, সামাজিক নয়, সকলের জন্য নয়। আস্তে আস্তে দেখা গেল সঙ্গতের জন্যই যেসব যন্ত্র, সেগুলোও যন্ত্রীরা একলা বাজাচ্ছেন। বৃন্দগানে, সম্মেলক সঙ্গীতে যেসব যন্ত্র সঙ্গতি তৈরি করত, একা হয়ে গিয়ে সেই যন্ত্রের আজ বড়ই মন খারাপ। সে মুখ শুকনো করে বসে আছে। ততোধিক করুণ অবস্থা শ্রোতার। তার বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু নিজের পাশে একমাথা কালো চুল নিয়ে কাউকে সে বসতে দেখতে পাচ্ছে না। আমাদের সব শিল্পের ভোক্তাই সহৃদয় সামাজিক। সুতরাং সামাজিকতা থেকে সরে আসবে যে শিল্প, তার গ্রাহকের সংখ্যাও কমতে বাধ্য। আমি নিজের জন্য গাই বাজাই ঠিকই, কিন্তু তা শুধু নিজের বাড়িতে। আসরে বসা মাত্র আমাকে সকলের জন্য রস সৃষ্টি করতে হয়। মন্দিরের প্রাঙ্গণ আর নেই, বা ওই আখড়াটা আর নেই। কবিরদাস জোলার তাঁত ঘিরে, মাকু ঘিরে বসা সেই শ্রোতার দলও আর নেই। তার পরিবর্তে ভক্তির পরিসর এসেছে। অনেকেই বলেন সে তো শুধু ধর্মের ব্যাপার। হেসে বলার যে শুধু ধর্মটুকুই দেখলেন, সমবেত অংশগ্রহণটা দেখলেন না। কথা, গান, বাদ্য, গীত, নৃত্য, অভিনয় ৬৪ কলার শিল্প। শ্রেষ্ঠ কবিদের শ্রেষ্ঠ সব কবিতা।
কীর্তনেও আছে, ধ্রুপদেও আছে। দুটোকেই কিন্তু 64 রসের শিল্প বলা হয়। পদ বাদ দিয়ে শুধুই যদি আলাপ করি আর অর্ধমাত্রা সমাত্রার হিসেব করি, তাকে কি আর ধ্রুপদ বা ধ্রুব পদ বলা যায়? ঈশ্বরের নামলীলা গুণগান না করে, রসের কথা খেয়াল না রেখে, রসভঙ্গ করে শুধুই যদি চেঁচাই, তা কি আর কীর্তন পদবাচ্য থাকে? স্বামী বিবেকানন্দ আবার একজন সাধু, তিনি ধ্রুপদ এবং কীর্তন দুয়েরই গুণগ্রাহী ছিলেন, আর দুয়েতেই ওস্তাদও ছিলেন। তিনি চেয়েছিলেন ধ্রুপদের গাম্ভীর্য আর কীর্তনের করুণা মিলে নতুন এক সঙ্গীত তৈরি করুক, যা সুবিশাল হবে, সুগভীর হবে, অথচ সম্বেদী হবে। এই দুই সঙ্গীত ধারাই আমাদের দেশের ঐতিহ্যকে ধারণ করে আছে, কিন্তু দুদিকে সমস্যা দুরকম। বিনীত আবেদন, ধ্রুপদের মধ্যে যেন সাধারণের প্রতি একটা লক্ষ্য থাকে, পদের মাহাত্ম্য, সুরের সূক্ষ্মতা অক্ষুণ্ণ রেখেও তাকে অনেক মানুষের হৃদয় ছোঁয়ার কাজটি কিন্তু করতে হবে। আর কীর্তনের জনপ্রিয়তা তো আছেই, শিরোধার্য, কিন্তু সেই অজুহাতে তার ক্রমাগত যে তরলীকরণ, তাকেও মেনে নেওয়া যায় না। আমরা যদি ভক্তির থেকে নিবেদনের ভাবটুকু গ্রহণ করি, তাহলেই সমস্যা অনেক মিটে যায়। শুধু দেবতার প্রতি, ঈশ্বরের প্রতি নিবেদন নয়, নিজেকে নিবেদন, সব মানুষের প্রতি নিবেদন। আমি আবার প্রতুল মুখোপাধ্যায় একটি গানের দু একটি লাইন বলে আমার বক্তব্য শেষ করছি। আমি কি গান গাবো যে ভেবে না পাই, আমি কি গান গাই, যখনই গাই আমি দেখতে পাই, কোথা থেকে গান আমার সামনে দাঁড়ায়, বন্ধুর মতো তার দুহাত বাড়ায়, বলে এসেছি ফের, তুমি ডেকেছ তাই, শুধু এখানে নয়, চলো সেখানে যাই। কিন্তু কোথায়, এই এখান থেকে সেখানটা কোথায়, সেটার জন্য গানটা আপনারা শুনবেন আশা করি। আমি শেষ স্তবকটি বলছি। যখন জনপরিসর থেকে গান একা হয়ে যায়, তখন কি হয়? প্রতুল মুখোপাধ্যায়ের এই গানের স্তবকে যেন সেটাই বলা আছে। আমি দাঁড়িয়ে থাকি, গান এগিয়ে যায়, দেখা কি হবে আর, ভাবছি তাই। আমার সুর দূরে মিলিয়ে যায়, আমাকে ঘিরে ধরে শূন্যতাই, আমি কি গান গাই। ধন্যবাদ এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য। গৌরব কেতন লাহিড়ীকেও ধন্যবাদ, আমার পরিবারকেও হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় এই বিষয়ে সকলেই একমত হবেন যে মানে আপনি যে কথাটা বললেন এতক্ষণ আপনাকে সহ্য করবার জন্য, অনেকেই হয়তো একেবারে মুগ্ধ হয়ে আহ এই সম্পূর্ণ বক্তব্যটি আর কি গোগ্রাসে সহ্য করেছেন যদি বলেন আপনার ভাষায়। আহ ভীষণ সুন্দর একটা ভীষণ আহ কি বলবো, আমরা প্রত্যেকেই শিখলাম আর কি বক্তব্যটা। আহ, আমাদের কাছে একটা কমেন্ট এসছে, আমি একটু দেখিনি। এবং শিবপ্রসাদ নিয়োগী বলছেন চমৎকার পরিবেশনা, এও এক কথকতা, বিশাল পরিধি নিয়ে আমাদের আলোকিত আর আগ্রহী করলো। কীর্তন নিয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা আবার করবেন এই অনুরোধ করলাম। অবশ্যই কীর্তন নিয়ে একটা আলোচনা হলে মানে এই বিষয়ে অভিষেক বাবু হয়তো আমার থেকে ভালো বলতে পারবেন যে কীর্তন নিয়ে আরো চমৎকার আলোচনা করা যায়। আমরা নিশ্চয়ই। ভবিষ্যতে অবশ্যই এই ধরনের কোনো আলোচনার দিকে আহ অবশ্যই আমরা চেষ্টা করবো এই ধরনের কোনো আলোচনা যদি করা যায়। আমার মনে হয় এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, এবং সবার আগে অসংখ্য ধন্যবাদ অভিষেক বাবুকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এবং আমি খুব সৌভাগ্যবান যে এই সম্পূর্ণ বক্তব্যটার খানিকটা আমি একটু আগে শুনেছিলাম, এবং সেটা আর কি আমার কাছে মনে হলো আমি একটা আরো নতুন ফর্মে পেলাম। যেটা শুনেছিলাম সেটা আরো পরিবর্ধিত আকারে। আহ, এটা ভীষণ বড় একটা পাওয়া, প্রত্যেক দর্শকের কাছে একটা খুব বড় পাওয়া। আমি আর আজকের এই অনুষ্ঠান দীর্ঘায়িত করব না। আপনাদের যদি কারোর কিছু বলার থাকে এখনো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, বা ভবিষ্যতেও যদি কোনো প্রশ্ন থাকে, যদি আপনারা জানান, তাহলে আমি সেই প্রশ্নগুলো পৌঁছে দিতে পারবো অভিষেক বাবুর কাছে। সেক্ষেত্রে আপনাদের বোধহয় উত্তর পেতে খুব সুবিধা হবে। যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, অভিষেক বাবুকে অনেক ধন্যবাদ। হয়তো পরের সপ্তাহেই আমরা আচমন বক্তৃতামালার পঞ্চম পর্ব নিয়ে হাজির হব। সকলের সঙ্গে থাকবেন।
সকলে ভালো থাকুন। শুভরাত্রি। নমস্কার। শুভরাত্রি।